ছোট্ট বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। বাড়িতে দুষ্টুমি করছো না তো? বাড়িতে সাবধানে থাকবে এবং সবসময় মাস্ক বাইরে বেরোলেই পরবে, সব বারবার হাত ধোবে। এসো আজকে আমরা আবার অঙ্ক নিয়ে আলোচনা করি। আগের দিন আমরা যে ভিডিওটি দেখিয়েছিলাম তাতে আমরা আলোচনা করেছিলাম গুণিতক নিয়ে এবং গুণিতক থেকেই লঘিষ্ঠ সাধারণ গুণিতক কিভাবে বার করে সেটা আমরা দেখিয়েছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো গুণনীয়ক বা উৎপাদক, এবং সেখান থেকে আমরা দেখব যে কিভাবে গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করতে হয়। তবে আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমরা পুরনো কিছু অঙ্কের কথা মনে করে ফেলি। কীরকম কথা? গণিতে তোমরা ছোট থেকে দেখেছ যে অঙ্ক 10টি, সেই 10টি অঙ্করই বিভিন্নভাবে সাজিয়ে আমরা বিভিন্ন সংখ্যা পেয়ে থাকি। কী অঙ্কগুলো? দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। এই 10টি অঙ্কই হচ্ছে গণিতে যে অঙ্কগুলো নিয়ে আমরা বিভিন্ন সংখ্যা এবং তার মান পেয়ে থাকি। এগুলো দিয়েই সংখ্যা তৈরি হয়। এবং এই যে শূন্য, লাস্ট যে আমি অঙ্কের কথা বললাম, এই শূন্য তোমরা জানো, এটা একটা ধারণাও তোমাদের হয়েছে। শূন্য, গণিতে শূন্য বলতে কি বুঝি? একটিও নেই। যেমন হাতে একটিও গুলি নেই, তার মানে কি বলবো? হাতে শূন্য সংখ্যক গুলি আছে। টেবিলের ওপরে একটিও বই নেই, তার মানে কি বলবো? টেবিলের ওপর শূন্য সংখ্যক বই আছে। এভাবে একটিও নেই, এই ধারণাটার জন্যই গণিতে শূন্য এই অঙ্কটি এসেছে। এবার আমরা এসে দেখি যে গণিতে কত রকমের সংখ্যা হয়। এক অঙ্কের সংখ্যা হয় কখন হয়? যখন একটি মাত্র অঙ্ক দিয়েই সংখ্যাটা তৈরি হয়। কি কি সংখ্যা হতে পারে? দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। প্রত্যেকটি দেখো একটি মাত্র অঙ্ক নিয়েই এক একটি সংখ্যা তৈরি হয়েছে, যার কিন্তু মান বিভিন্ন। কেন মান বিভিন্ন? 1 মানে একটি মাত্র, 2 মানে দুটি, 3 মানে তিনটি, 4 মানে চারটি। তার মানে প্রতিটি সংখ্যারই বিভিন্ন মান আছে, কিন্তু অঙ্ক সংখ্যা কটা? একটি করে। তার মানে 1 থেকে 9 পর্যন্ত প্রতিটি সংখ্যার অঙ্কের সংখ্যা হচ্ছে 1, তাই তো? 2 অঙ্কের সংখ্যা আমরা কি দেখেছি? কখন থেকে শুরু হবে? 9-এর পরেই যখন 10 আসবে। 10 মানে কি? দেখো, এখানে দুটো অঙ্ক আছে, 1 আর 0 মিলিয়ে 10 হলো। তার মানে এখানে কি কি আছে? দুটো অঙ্ক নেওয়া হয়েছে, 1 আর 0। এই দুটো মিলিয়ে 10, মানে 2 অঙ্কের প্রথম সংখ্যা, 2 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা। বা 10 থেকে তারপরে পরপর যেমন তোমরা গোনো 11, 12, 13, 14 করে 50, 51, 52, 53, 54 করে 80, 90, 80, 81, 82, 90 করতে করতে 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99 যেই পৌঁছলো, তারপরে কি 99 পরে 100, তখন কি আর 2 অঙ্ক থাকছে? তখন 3টে অঙ্ক হয়ে যাচ্ছে। তার মানে 2 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কোনটা? 99, কারণ 99-এর সাথে 1 যোগ করলেই সেটা 3 অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে 2 অঙ্কের কি হলো? সব থেকে ছোট সংখ্যা 10 আর সব থেকে বড় সংখ্যা 99। সেরকমভাবে 99-এর পরে যেই 100 হয়ে গেল, এটা কটা অঙ্ক হয়ে গেল? 1, 2 শূন্য, তার মানে 3টে অঙ্কের সংখ্যা হয়ে গেল। তার মানে 3 অঙ্কের সংখ্যার সব থেকে ছোট সংখ্যাটা কি? 100। এবারে 100 থেকে আবার 101, 102 করতে 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 500, 600, 700, 800, 900। এবার 900-র পর থেকেও তুমি গুনতে গুনতে যখন 999 পর্যন্ত গেলে, তারপরে কি হবে? 999-র সাথে 1 যোগ করলেই সেটা হয়ে গেল 4 অঙ্কের সংখ্যা 1000। তাহলে 999 হলো
3 অঙ্কের সবথেকে বড় সংখ্যা বা বৃহত্তম সংখ্যা। এরপরে 4 অঙ্কের সংখ্যা আবার দেখো, 4 অঙ্কের সংখ্যা একের পিঠে 3টে শূন্য, মানে মোট হলো 4টে অঙ্ক। একের পিঠে 3টে শূন্য মানে 1, তারপর 0 0 0, তার মানে 4টে অঙ্ক হলো। তাহলে 4 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 1000। তারপরে আবার গুনতে 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 4 অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যা কটা হবে? 4টে 9, তার মানে 9999। এটাই হলো 4 অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যা। ঠিক একইভাবে আবার এই 9999 সাথে 1 যোগ করলেই সেটা হয়ে যাচ্ছে 10,000। তাহলে 10,000 মানে কি? সেটা হয়ে গেল 5 অঙ্কের সংখ্যা। দেখো একের পিঠে 4টে শূন্য, মোট 5টা অঙ্ক। তাহলে 5টা অঙ্ক দিয়ে 10,000। এটি কি? 5 অঙ্কের সবথেকে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যা। সেই একইভাবে 5 অঙ্কের তাহলে বৃহত্তম সংখ্যা কী হবে? 5টা 9, তার মানে কি হচ্ছে? 99,999। এটা হলো 5 অঙ্কের সবথেকে বড় বা বৃহত্তম সংখ্যা। আমরা যদি এইভাবেই করতে থাকি, দেখবে তোমরা পরবর্তীকালে 6 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা হবে একের পিঠে 5টা শূন্য। কারণ একের পিঠে 5টা শূন্য হলে একটাকে নিয়ে 6টা অঙ্কেরই সংখ্যা হবে, এবং 1 অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যা হয়ে যাবে 6 অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যা হবে 6টা 9। এইভাবে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা, 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা, এইভাবে তোমরা বের করতে পারবে সহজেই। এবারে সংখ্যাকে আমরা দেখি যে 2-এর দ্বারা বিভাজ্য। এই যে 2 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলি, সেইটা অনুযায়ী দুভাগে ভাগ করা হয়। আমরা জানি, এটা আমরা আগেও দেখেছি। কি? এক হচ্ছে জোড় সংখ্যা, যে জোড় সংখ্যা মানে সেটা 2 দিয়ে ভাগ করা যায়, মানে 2 দ্বারা বিভাজ্য। আর অপরদিকে বিজোড় সংখ্যা, মানে যেটা 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে, 2 দিয়ে ভাগ করা যায় না। যেহেতু ভাগশেষ থাকে, তার মানে 2 দ্বারা বিভাজ্য নয়, সেগুলিকে বলা হচ্ছে বিজোড় সংখ্যা। দেখি জোড় সংখ্যা কি হতে পারে। দেখো জোড় সংখ্যা কি? যেগুলি 2 দিয়ে ভাগ করা যাবে। কোন কোন সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ করা যাবে? যে সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলো হলো 0, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18। মানে কি? 2-এর নামটা যদি তোমরা পড়তে থাকো, তোমরা দেখবে প্রত্যেকটা সংখ্যাই এসে গেছে। তার মানে 2-এর নামটায় যে সংখ্যাগুলো আসবেই, সেই সংখ্যাগুলো 2 মোটামুটি জোড় সংখ্যা হবেই। আমরা 10 পর্যন্ত পড়েছি, 10 দুগুণে 20, কিন্তু 20-র পরেও তো 22, 24, 26, 28 সবই 2 দিয়ে ভাগ করা যায় বা 2 দ্বারা বিভাজ্য, ফলে এগুলি সবই জোড় সংখ্যা হবে। তাহলে জোড় সংখ্যা হঠাৎ করে দেখে আমরা কি করে চিনব? আমরা যে কোনো সংখ্যা আছে, সে যত অঙ্কেরই সংখ্যা হোক না কেন, আমাদের খুব সহজ উপায় হচ্ছে আমরা এককের ঘরে কোন সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দেখলেই আমরা বলতে পারবো এটা জোড় না বিজোড় সংখ্যা। কিভাবে? দেখো, যদি জোড় সংখ্যা হয়, যে কোনো অঙ্কের যদি জোড় সংখ্যা হয়, তাহলে সেই জোড় সংখ্যার এককের ঘরে 9 থাকবে 0, অথবা 2, অথবা 4, অথবা 6, অথবা 8। মানে 2-এর নামটায় যেগুলি আছে 1 অঙ্কের সংখ্যা পর্যন্ত, সেই সংখ্যাগুলো যদি এককের ঘরে থাকে, তাহলে সেগুলোই হয়ে গেল জোড় সংখ্যা। দেখো 0, 2, 4, 6, 8 এগুলো থাকলে এগুলো হয়ে গেল জোড় সংখ্যা। দেখো এখানে কি আছে? 208। এককের ঘরে কি আছে? 8, তার মানে 8 থাকলে সেটা হয়ে গেল জোড় সংখ্যা। এখানে আছে দেখো 70,082। আমি এক চান্সে বলতে পারবো। আমরা কি করে বলবো? আমরা এককের ঘরে দেখব যে কি আছে। এককের ঘরে আছে 2, তার মানে এই 2টা 2 দিয়ে ভাগ করা যায়, তার মানে এই সংখ্যাটা কিও 2 দিয়ে ভাগ করা যাবে, তার মানে এটা জোড় সংখ্যা হয়ে গেল। এখানে দেখো আছে 5,67,774, বড় সংখ্যা। তাহলে এই সংখ্যাটা আমরা চট করে দেখে কি করে বলতে পারবো যে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? আমরা শুধু দেখব এককের ঘরে কি আছে। এককের ঘরে 4, মানে 2-এর নামটায় 4 আছে, তার মানে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে, তার মানে এটাই হয়ে গেল জোড় সংখ্যা। দেখো পরের সংখ্যাটি কি? 4,656। এই সংখ্যাটিরও এককের ঘরে আছে 6,
মানে 2-এর নামতায় আছে 6, সুতরাং এই সংখ্যাটিও 2 দ্বারা বিভাজ্য হবে। তার ফলে এই সংখ্যাটিও আমরা এক চান্সে বলতে পারি এটা জোড় সংখ্যা। উল্টো দিকে কি, যে সংখ্যার এককের ঘরে 1, 3, 5, 7, 9 এগুলি থাকে, সেই সংখ্যাটা আমরা চোখ বুজে বলতে পারি এগুলো হলো বিজোড় সংখ্যা। কারণ এই 1, 3, 5, 7, 9 এগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এই বিজোড় সংখ্যাগুলো যদি যে কোনো বড় অঙ্কের সংখ্যার এককের ঘরে থাকে তাহলে সেটাকে আমরা বলবো বিজোড় সংখ্যা। যেমন দেখো 343, এখানে এককের ঘরে কি আছে 3, তার ফলে 343 হয়ে গেল বিজোড় সংখ্যা। দেখো এখানে আছে কি 56,789, এককের ঘরে কি আছে 9, তাহলে 9 2 দ্বারা ভাগ করা যায় না, তার মানে এই সংখ্যাটি হয়ে গেল বিজোড় সংখ্যা। এখানে আছে 22,221, এককের ঘরে আছে 1, এই 1 2 দ্বারা যেহেতু ভাগ করা যায় না, তার ফলে এই সংখ্যাটিও হয়ে গেল বিজোড় সংখ্যা। এখানে আছে 56,785, দেখো এককের ঘরে আছে 5, তার মানে আমি খুব সহজেই আমরা এখানে বলতে এককের ঘরটা দেখে বলতে পারি যে এই সংখ্যাটির যেহেতু এককের ঘরে 5 2 দ্বারা বিভাজ্য নয়, ফলে এই সংখ্যাটিও 2 দ্বারা বিভাজ্য হবে না, ফলে সংখ্যাটি হয়ে গেল বিজোড় সংখ্যা। এইভাবেই আমরা খুব সহজেই সংখ্যা দেখে তার এককের ঘর দেখে জোড় না বিজোড় সেটি আমরা বলতে শিখে গেছি, তাই তো? এবার আমরা আসি যে বিভাজ্যতার শর্ত অনুসারে সংখ্যা কত রকম। বিভাজ্যতার শর্ত অনুসারে সংখ্যাকে আমরা দুভাগে ভাগ করি, এক হচ্ছে মৌলিক সংখ্যা আর একটা হলো যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি আমরা জানি, আগেই আমরা জেনেছি, সেটা হলো কি একের চেয়ে বড় যে সংখ্যা কেবলমাত্র 1 এবং সেই সংখ্যাটির দ্বারা বিভাজ্য, অপর কোনো সংখ্যা দিয়ে সেই সংখ্যাটিকে ভাগ করা যায় না, তাকেই বলা হয় মৌলিক সংখ্যা। দেখি কীরকম হতে পারে। দেখো 2 এই সংখ্যাটি নেওয়া হলো, এই সংখ্যাটির কি হয়েছে, এই সংখ্যাটি 1 এবং 2 এই দুটো মাত্র সংখ্যার দ্বারাই বিভাজ্য। দেখো 1-এর গুণিতক 1কে 2 দিয়ে গুণ করলে 2 পাওয়া যায়, আর 2কে 1 দিয়ে গুণ করলে 2 পাওয়া যায়, অন্য কোনো সংখ্যা থেকে এই 2 সংখ্যাটি পাওয়া যায় না। তার মানে এই 2-এর উৎপাদক কি, মানে কোন কোন সংখ্যা থেকে 2 উৎপন্ন হয়, 1 এবং 2, তার মানে 1 এবং সেই নিজের সংখ্যাটি নিজে। তাহলে এই দুটি সংখ্যা যদি হয় উৎপাদক, বা এই দুটি সংখ্যা দিয়ে যদি 2 একমাত্র ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ না করা যায়, তাহলে তাকে আমরা কি বলি, মৌলিক সংখ্যা। সেই জন্য 2 একটি মৌলিক সংখ্যা। পরের সংখ্যাটা দেখি 3 কি দিয়ে ভাগ করা যায়। দেখো 3 1 দিয়ে ভাগ করা যায়, অবশ্যই 1কে 3 দিয়ে গুণ করলে 3 হয়, তার মানে 3কে 1 দিয়ে ভাগ করলে আবার 3 আসে। আর কি 2 দিয়ে কি 3কে ভাগ করা যায়, কখনোই যায় না, কিন্তু 3 দিয়ে আবার 3কে ভাগ করা যায়, তার মানে 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, তার মানে এখানে 3 1 এবং 3 এই দুটি সংখ্যার দ্বারাই বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয়। সেই জন্য 3-এর উৎপাদককে বা 3 কোন কোন সংখ্যা থেকে উৎপন্ন হতে পারে, 1 এবং 3, ফলে 3-এর উৎপাদক যেহেতু দুটি, 1 এবং সেই নিজের সেই সংখ্যাটি, সেই জন্য 3কে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। 4-এর ক্ষেত্রে দেখি, 4 দেখো 1 দিয়ে তো ভাগ করাই যায়, প্রত্যেকটা সংখ্যাকেই 1 দিয়ে ভাগ করা যায়। দেখো 2 দিয়ে কিন্তু 4কে ভাগ করা যায়, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দুগুণে 4, তার মানে 2 দিয়ে 4কে ভাগ করা যাচ্ছে, তার মানে 1 দ্বারাও বিভাজ্য, 2 দ্বারাও বিভাজ্য, আবার 4কে 4 দিয়ে অবশ্যই ভাগ করা যায়, ফলে 4 দ্বারাও বিভাজ্য। তার মানে এখানে 3টি সংখ্যা দ্বারা 4 বিভাজ্য, তার মানে 4-এর উৎপাদক হয়ে দাঁড়ালো কি 1 2 এবং 4। ফলে এটা কি আর মৌলিক সংখ্যা থাকলো, মৌলিক সংখ্যা থাকলো না। তার মানে এটা কোন সংখ্যা বলতে পারি, এটা হলো যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যার একটু সংজ্ঞা দেখে নিই। যে সংখ্যা 1 এবং সেই সংখ্যাটি ছাড়াও অপর 1 বা একাধিক সংখ্যার দ্বারা বিভাজ্য হয়, সেই সংখ্যাটিকেই বলা হয় যৌগিক সংখ্যা। তার মানে যৌগিক সংখ্যার উৎপাদকের সংখ্যা সবসময় 2-এর থেকে বেশি হয়।
সেই জন্যই 4 যেহেতু উৎপাদকের সংখ্যা এখানে 3টি, ফলে 4 2-এর থেকে বেশি উৎপাদক থাকার জন্য বা 2-এর থেকে বেশি সংখ্যা দিয়ে 4কে ভাগ করা যায় বলে 4 হচ্ছে একটি যৌগিক সংখ্যা। 5-এর ক্ষেত্রে দেখি 5 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়েও ভাগ করা যায় না, 4 দিয়েও ভাগ করা যায় না, কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়। তার মানে 5-এর উৎপাদক কে 1 এবং 5, অন্য কোনো সংখ্যা থেকে 5 পাওয়া যায় না বা অন্য কোনো সংখ্যা দিয়ে 5কে ভাগ করা যায় না। সেই জন্য কেবলমাত্র 2টি যেহেতু 5-এর উৎপাদক, 5ও হলো একটি মৌলিক সংখ্যা। 6-এর ক্ষেত্রে দেখো 6 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, আবার 6 দিয়েও ভাগ করা যায়। ফলে 6-এর উৎপাদক সংখ্যা দেখো 1 2 3 6, তার মানে 4টি। তাহলে 6 যেহেতু উৎপাদক 4টি অর্থাৎ 2-এর বেশি, তার ফলে 6 আর মৌলিক সংখ্যা নয়, 6 হয়ে গেল যৌগিক সংখ্যা। 7-এর ক্ষেত্রে দেখো 7 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়েও যায় না, 6 দিয়েও যায় না, কিন্তু আবার সেই 7 দিয়ে 7কে ভাগ করা যায়। ফলে 7-এর উৎপাদক হচ্ছে 1 আর 7, সেই জন্য 7ও একটি মৌলিক সংখ্যা। 8 ধরি, 8-এর কি হচ্ছে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে যায় না, 4 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে যায় না, 6 দিয়ে ভাগ করা যায় না, 7 দিয়েও ভাগ করা যায় না, কিন্তু আবার 8 দিয়ে ভাগ করা যায়। তার মানে 8-এর উৎপাদক সংখ্যা কি কি? 1 2 4 8, মানে মোট 4টি। ফলে 8 যেহেতু 2-এর বেশি উৎপাদক আছে বা 2-এর বেশি সংখ্যা দিয়ে 8কে ভাগ করা যায়, সেই জন্য 8ও একটি যৌগিক সংখ্যা। এইভাবে আমরা সংখ্যার মৌলিক না যৌগিক সেটা আমরা বিভাজ্যতার শর্ত অনুযায়ী বার করতে পারছি। 9-এর ক্ষেত্রে দেখি 9 যৌগিক না মৌলিক আমরা পরীক্ষা করি। দেখো 9 কোন কোন সংখ্যা থেকে পাওয়া যায়? 1 থেকে পাওয়া যায়, 3 থেকে 9 পাওয়া যায়, 9 থেকে 9 পাওয়া যায়। অর্থাৎ 9কে 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়। যেহেতু 3টে সংখ্যা মানে 2-এর অধিক সংখ্যা দিয়ে 9কে ভাগ করা যায়, তার ফলে 9 আর মৌলিক সংখ্যা নয়, 9 হয়ে গেল যৌগিক সংখ্যা। 10কেও দেখো তারপরে 1 দিয়ে ভাগ করা যেতে পারে, 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, 10 দিয়ে ভাগ করা যাচ্ছে। অর্থাৎ এখানে 2-এর বেশি সংখ্যা দিয়ে 10কে যেহেতু ভাগ করা যায়, ফলে 10ও একটি যৌগিক সংখ্যা। 11 দেখো 1 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে ভাগ করা যায় না, 5 দিয়ে ভাগ করা যায় না, 6 দিয়ে ভাগ করা যায় না, 7 দিয়েও করা যায় না, 8 দিয়েও করা যায় না, 9 দিয়েও করা যায় না, 10 দিয়েও করা যায় না। তারপরে আবার সেই 11 দিয়ে 11কে ভাগ করা যায়। তার মানে 11কে মাত্র 2টি সংখ্যা দিয়েই ভাগ করা যায়, 1 এবং 11, মানে উৎপাদক হচ্ছে 11-র 1 আর এবং 11, সেই জন্য 11 আবার একটি মৌলিক সংখ্যা। 12 আবার বলি 12 কিন্তু মৌলিক সংখ্যা হচ্ছে না, কারণ 12 দেখো 1 দিয়ে পাওয়া যাচ্ছে, 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, 6 দিয়ে ভাগ করা যাচ্ছে, 12 দিয়ে ভাগ করা যাচ্ছে। তার মানে 12-র কিন্তু উৎপাদক 1 2 3 4 6 12, এতগুলি হচ্ছে 12-র উৎপাদক, সেই জন্য 12 হলো একটি যৌগিক সংখ্যা। এখান থেকে আমরা আসি উৎপাদক বা গুণনীয়কের সংজ্ঞা। কি গুণনীয়ক বা উৎপাদকটি কি? দেখো, কোনো সংখ্যা যে যে সংখ্যার দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাগুলোকে প্রথম সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক বলা হয়। আবার শোনো, কোনো সংখ্যা যেমন এখানে 12, যে যে সংখ্যার দ্বারা বিভাজ্য, 1 2 3 4 6 12, এতগুলো সংখ্যার দ্বারা বিভাজ্য। ফলে এই যে কোনো সংখ্যা ধরি 12, যে যে সংখ্যার দ্বারা বিভাজ্য মানে এই সংখ্যাগুলোর দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাগুলোকে মানে এই সংখ্যাগুলোকে প্রথম সংখ্যাটির মানে 12 সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক বলে। তাহলে 12-র উৎপাদক বা গুণনীয়ক কি? 1 2 4 3 4 6 12, এগুলি হলো সবই 12-র গুণনীয়ক বা উৎপাদক। অর্থাৎ কোনো সংখ্যার গুণনীয়ক হলো সেই সংখ্যাগুলো যে সংখ্যাটির দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাগুলো।
গুণনীয়ক সর্বদা কি হয়, সংখ্যাটার থেকেই ছোট হয় অথবা সমান হয়, কারণ গুণনীয়ক থেকেই সংখ্যাটির উৎপন্ন হয়, সেই জন্যই তো আমরা উৎপাদক বলি। তাহলে উৎপাদক থেকে সংখ্যাটি উৎপন্ন হচ্ছে, তার মানে উৎপাদক বা গুণনীয়ক সবসময় কি হয়, যে সংখ্যাটার থেকে ছোট বা সমান হয়। যেমন এখানে দেখো 12 উৎপাদক দেখো প্রত্যেকটি 12 থেকে ছোট অথবা সমান। দেখো 1 2 3 4 6 এই সবগুলো সংখ্যাই 12 থেকে ছোট, আর 12টি হলো 12 সমান। তার মানে সবসময় উৎপাদক বা গুণনীয়ক হলো সংখ্যাটির থেকে নয় ছোট হবে অথবা সংখ্যাটির সমান হবে। এবার এসো দেখি আমরা গুণনীয়ক বা উৎপাদক বের করার শর্টকাট পদ্ধতি, কীভাবে খুব তাড়াতাড়ি খুব সহজে গুণনীয়ক বা উৎপাদক কোনো সংখ্যার আমরা বের করতে পারি দেখে নিই। কীভাবে বার করতে পারি? খুব সহজে আমরা কোনো সংখ্যাকে যদি আমরা মৌলিক ছোট সংখ্যা থেকে ভাগ করতে থাকি, মানে প্রথম ছোট সংখ্যা কি মৌলিক সংখ্যা 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তাই তো, তারপরে 11, মানে এই ছোট সংখ্যা থেকে ভাগ করতে করতে যাই, তাহলে আমরা খুব সহজেই উৎপাদক পাবো। কিভাবে পাবো? দেখো 24 ধরো একটা সংখ্যা নেওয়া হয়েছে, এই 24কে 2 দিয়ে ভাগ করা হলো, দেখা গেল 12 হলো। 12কে আবার 2 দিয়ে ভাগ করা গেল, হলো কি 6 ভাগশেষ। আবার ভাগশেষকে আবার 2 দিয়ে ভাগ করা গেল, লাস্টে পড়ে রইল 3। এই 3টাও হয়ে গেল একটি মৌলিক সংখ্যা। যতক্ষণ না মৌলিক সংখ্যায় পরিণত হচ্ছে ততক্ষণ আমরা ভাগ করতে করতে যাব। তাহলে দেখা গেল কি কি হলো, প্রথমে 2 দিয়ে, তারপরে আবার 2 দিয়ে, তারপরে আবার 2 দিয়ে, তারপরে 3 দিয়ে। তাহলে এই ভাগ করতে করতে আমরা খুব সহজেই এই 24-এর গুণনীয়ক বা উৎপাদকগুলো দেখে নিচ্ছি। কি দেখতে পেলাম? দেখো 24-এর তাহলে 24টা আমরা কিভাবে লিখতে পারি? 2 গুণ 2 গুণ 2 গুণ 3। দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 3, এইভাবে আমরা 24টাকে ভেঙে লিখতে পারি। কিন্তু গুণনীয়ক কী করে বার করব? দেখো গুণনীয়ক তো 1 তো হবেই, আবার 24 হবেই, এছাড়া মাঝখানে কি হয়ে গেল? দেখো 2টা আসবেই। এবার 2-এর সাথে 2 গুণ করলে 4, তাহলে 2-এর সাথে 2 গুণ করলে 4ও হচ্ছে একটি গুণনীয়ক। আবার 2-এ দেখো 3 একটা গুণনীয়ক আছেই, এখানে 3 লিখেছি। এবারে 3-এর সাথে 2 গুণ করলে আবার 3 দুগুণে 6, এটাও একটা গুণনীয়ক হতে পারে। আবার 3টে 2 যদি গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, সেটিও একটি 24-এর গুণনীয়ক। আবার দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে এই 12টিও হলো এই 24-এর গুণনীয়ক। তাহলে খুব সহজেই আমরা গুণনীয়ক আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে করতে আমরা 24-এর বা যে কোনো সংখ্যার গুণনীয়কগুলো বার করে ফেলতে পারি। পরের অঙ্কটা দেখো 35কে 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়েও ভাগ করা যাচ্ছে না। তারপরের মৌলিক সংখ্যা হচ্ছে 5 দিয়ে ভাগ করলে 7 হলো ভাগশেষ, 7 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমরা 35কে কীভাবে লিখতে পারি? 5 গুণ 7, এইভাবে আমরা যার যেটা ভাজক ছিল আর যেটা ভাগশেষ আছে গুণ করে দেখাতে পারি, এটাই হলো 35। এর গুণনীয়ক তাহলে কী হতে পারে? গুণনীয়ক হতে পারে 1, অবশ্যই গুণনীয়ক হবে, 5 হবে, 7 হবে আর 35। তার মানে 35-এর গুণনীয়ক হচ্ছে বা উৎপাদক হচ্ছে 4টি, 1, 5, 7 এবং 35। তার মানে এগুলো সবই কিন্তু যৌগিক সংখ্যা, তাই না? এগুলো সবই যৌগিক সংখ্যা, কারণ এটা 2-এর বেশি উৎপাদক থাকলেই সেটা হয়ে গেল যৌগিক সংখ্যা। এবারে দেখি 72, আরেকটি সংখ্যা। 72কে 2 দিয়ে ভাগ যাবে, যেহেতু এককের ঘরে 2 আছে, তাহলে 2 দিয়ে ভাগ করা হলো। 72কে ভাগ করলে 2 দিয়ে 36 হয়। 36কে দেখো এটারও এককের ঘরে 6 আছে, তার মানে 2 দিয়ে ভাগ যাবে, তার মানে 2 দিয়ে ভাগ করা হলো 36কে, হয়ে গেল 18। 18-র এককের ঘরে 8 আছে, তার মানে 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে 18কে, হয়ে গেল 9। এবার 9 তো আর 2 দিয়ে ভাগ করা যায় না, বিজোড় সংখ্যা, তাহলে 9কে কী দিয়ে, তারপর দেখবো 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 3 দিয়ে 9কে ভাগ করলে 3, শেষে পড়ে থাকলো, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, শেষে ভাগশেষ রইল। তাহলে এইভাবে আমরা 72কে ভাঙতে পারলাম। তাহলে 72কে ভেঙে দেখলাম কী পাচ্ছি? 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 2, তারপর 3 গুণ 3, তারপর 3 গুণ 3। তাহলে এইভাবে আমরা 72টাকে ভাঙতে পারছি। তাহলে এখান থেকে আমরা 72-এর উৎপাদক কী হতে পারে দেখি। 1 তো হবেই, 2 হবেই, 2 দুগুণে 4ও হবে, 3ও আছে, 3 তারপর 4, তারপরে কি হয়ে গেল? 5 নেই। 6 হতে পারে, দেখো 3 দুগুণে 6, সেই জন্য 6 একটি উৎপাদক। 7 হতে পারে না,
আট দেখো হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, সেই জন্য 8ও এসে গেল। 9 হতে পারে কি করে, 3 তিরিকে 9, তাহলে 9 হলো একটা উৎপাদক। তারপরে দেখো 10 হবে না, 5 নেই বলে। 11 হবে না, 12 হতে পারে কি করে, দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে এই তিনটে সংখ্যা নিয়ে 12, তার মানে 12 হতে পারে। 13 হবে না, 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17 হবে না, 18 হতে পারে, কারণ 3 তিরিকে 9, 9 দুগুণে 18। তারপরে দেখো 19, 20, 21, 22, 23, সবগুলোই হবে না। তারপরে হয়ে গেল 24, 24 কী করে হবে, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসলে 24, তাহলে 24 হয়ে গেল। আবার কি দেখো 36ও হতে পারে, কি করে হবে, দেখো 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, সেইভাবে 36 হয়ে গেল। আর প্রত্যেকটা সংখ্যা গুণ করলে 72 এসে গেল। তার মানে 72-এর উৎপাদক এতগুলো। তার মানে 72 হচ্ছে একটি যৌগিক সংখ্যা, এবং সেটা আমরা এইভাবে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে করতে পেতে পারি। দেখো 44, এই 44টাও দেখো 2 দিয়ে প্রথমে ভাগ করা হলো, যেহেতু এককের ঘরে 4 আছে, ফলে 4 মানেই সেটা 2 দিয়ে ভাগ যাচ্ছে, তার ফলে 44কে 2 দিয়ে ভাগ করলে 22 হলো। আবার 22-এরও এককের ঘরে 2 আছে, 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে হয়ে গেল 11, 11টা হচ্ছে এটা মৌলিক সংখ্যা। তাহলে 44 কী করে পাবো আমরা, ভাঙলে 2 গুণ 2 গুণ 11, দেখো 2 গুণ 2 গুণ 11, এই তিনটে সংখ্যাকে গুণ করলে 44 পাওয়া যায়। তাহলে 44-এর আমরা উৎপাদক কী লিখতে পারি, 1 তো থাকবেই, আর 44 থাকবেই। এছাড়া কি থাকবে মাঝখানে, দেখো 2 থাকতে পারে, 3 নেই, 4 হতে পারে, 2 দুগুণে 4, 5, 6, 7, 8, 9, 10 হতে পারে না, আবার 11 আসতে পারে, আবার 11 দুগুণে 22 হতে পারে, আবার 11 দুগুণে 22, 22 দুগুণে 44, এতগুলো হচ্ছে 4-এর গুণনীয়ক। তার ফলে 4 একটি যৌগিক সংখ্যা। দেখো পরের সংখ্যাটা একটু বড় নিলাম, 98, 98-এর কী হলো, এককের ঘরে 8 আছে, তার মানে এটি 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 2 দিয়ে ভাগ করা হলো 98-কে, হয়ে গেল 49, 49-কে 2 দিয়ে ভাগ যাচ্ছে না, 3 দিয়েও যাচ্ছে না, 4 দিয়ে তো যাবেই না, 5 দিয়েও যাচ্ছে না, 6 দিয়েও যাচ্ছে না, দেখা গেল 7 দিয়ে যাচ্ছে, তাহলে 7 আরেকটি মৌলিক সংখ্যা, তাহলে 7 দিয়ে 49-কে ভাগ করে হয়ে গেল 7, লাস্টে পড়ে রইল 7, মানে আরেকটি মৌলিক সংখ্যা। তাহলে 98-কে ভাঙলে আমরা কি পাচ্ছি, 2 গুণ 7 গুণ 7, তাই লিখেছি 2 গুণ 7 গুণ 7। তাহলে 98-এর গুণনীয়ক কী হতে পারে, 1 তো হবেই, তারপরে হবে 2, তারপরে কি হবে 7 দুগুণে 14 হতে পারে, আর কি হতে পারে, আর তো কিছু অপশান নেই, তার মানে এখানে 7 7-তে 49 হতে পারে, তারপরে 7 7-তে 49 দুগুণে 98, তাহলে 98-এর এই হলো উৎপাদক। তাহলে প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে কি, এই 2, 3, 5, 7, 11, 13 এই সংখ্যাগুলো দিয়ে পরপর এগুলোকে যদি ভাগ করতে থাকি, তাহলে ভাগ করার পরে অ্যারো অনুযায়ী, এই যে অ্যারো অনুযায়ী মৌলিক সংখ্যার যে গুণফল হিসেবেই ওই সংখ্যাটিকে আমরা সহজেই প্রকাশ করতে পারি, তাই তো। এখন প্রশ্ন হচ্ছে, এই গুণনীয়ক আমরা কেন বার করি। ধরো তোমার ক্লাসে 24 জন পড়ে ছাত্রছাত্রী, খেলার মাঠে তোমাকে দিদিভাই বললেন যে 24 জন তুমি লাইন করো, তুমি কটা লাইন করবে, যাতে প্রতিটি লাইনেই তোমাদের সমান সংখ্যক তোমরা কিন্তু দাঁড়াবে, মানে কেউ বাইরে থাকবে না, লাইনেই থাকবে, সকলে 24 জনই লাইনে থাকবে, কিন্তু এমনভাবে এমন সংখ্যক লাইন করতে হবে যে প্রত্যেকটা লাইনেই তোমাদের সংখ্যা সমান হবে। তাহলে আমরা কি করে বুঝবো যে কীভাবে লাইন করতে পারি, দেখো ধরো 24 জন, লাইনের সংখ্যা ধরো একটি লাইন করলে তোমাদের 24 জনকে এই একই লাইনে দাঁড়াতে হবে, তার মানে একটি লাইনে 24 জন দাঁড়িয়ে পড়ল। যদি 24 জনকে নিয়ে দুটো লাইন করি, দুটো লাইন মানে প্রতিটি লাইনে কজন করে দাঁড়াবে, 12 এবং 12, তাহলে 24 জন হয়ে গেল, বাইরে কেউ পড়ে রইল না। যদি 3টে লাইন হতো 24 জনকে নিয়ে, তাহলে কি হচ্ছে, প্রতিটি লাইনে 8, 8, 8, 3 8 24, তাহলে 8 জন করে প্রতিটি লাইনে 3টে লাইনে দাঁড়ালেই তাহলে 24 জন সমান সংখ্যক হয়ে অবস্থায় দাঁড়াতে পারে। যদি 4টে লাইন তোমরা করতে, তাহলে তোমরা কজন করে দাঁড়াতে, প্রতিটি লাইনে তোমরা 6 জন করে দাঁড়াতে, 6 6 6 6, তাহলে 4 6 24, তার মানে প্রতিটি লাইনে 6 জন করে দাঁড়ালে 4টে লাইনে তোমরা সমান সংখ্যক ছেলেমেয়ে দাঁড়াতে পারতে। 5টা লাইনে কিন্তু দেখো তোমরা পাচ্ছ না, কারণ 5 দিয়ে 24কে ভাগ করা যায় না,
সেই জন্য 5টা লাইনে কখনো সমান সংখ্যক তোমরা ভাগ করে দাঁড়াতে পারবে না। আবার দেখো 6 দিয়ে 24কে ভাগ করা যায়, 6 দিয়ে 4 6 24, তাহলে 6টা লাইন করলে প্রতিটা লাইনে কজন করে থাকবে? 4 জন করে থাকবে। 7 দিয়ে 24কে ভাগ করা যাচ্ছে না, ফলে 7 দিয়ে 7টা লাইনে আমরা প্রতিটা লাইনে সমান সংখ্যক আমরা ছাত্রছাত্রী দাঁড় করাতে পারছি না। 8 দিয়ে 24কে ভাগ করা যায়, 3 8 24, তার মানে 8টা লাইন করলে প্রত্যেকটা লাইনে তোমরা থাকবে কজন দাঁড়িয়ে? 3 জন করে। তাহলে সমান সংখ্যক তোমরা দাঁড়াতে পারছো। 9 10 11 এগুলো দিয়ে 24কে যেহেতু ভাগ করা যায় না, তাহলে এই সংখ্যক লাইন থাকলে 24 সমান সংখ্যক হিসেবে দাঁড়াতে পারবে না। 12 দিয়ে ভাগ করা যায়, 12 দুগুণে 24, তার মানে 12টা যদি লাইন তোমরা করো তাহলে তোমরা 2 জন করে প্রতিটি লাইনে থাকবে। আর 24টাই যদি লাইন হয় তাহলে প্রত্যেকটা লাইনে 1 জন করে থাকবে। এইভাবে আমরা লাইনের সংখ্যা সহজেই বার করতে পারি। কিসের সাহায্যে? 24-এর দেখো উৎপাদকের সাহায্যে। দেখো 1 2 3 4 6 8 12 24, এই প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে এই 24-এর উৎপাদক বা গুণনীয়ক। এই সংখ্যাগুলোর দ্বারা 24 বিভাজ্য, তাই এই সংখ্যাগুলোর হচ্ছে লাইনের সংখ্যা, যে লাইনে দাঁড়ালে তোমরা সমান সংখ্যায় প্রতিটি লাইনে সমান সংখ্যক তোমরা ছাত্রছাত্রী দাঁড়িয়ে লাইন করতে পারবে। এখন দেখো 24-এর কটা গুণনীয়ক আছে? 8টি গুণনীয়ক আছে, এবং 8টি গুণনীয়ক খুব ইন্টারেস্টিং। দেখো প্রত্যেকটা গুণনীয়কের একটা করে জোড়া আছে। এসো দেখি কীরকম। দেখো 1 24, দেখো 1 24, এটা হচ্ছে 1-এর জোড়া হচ্ছে 24। 2 12, দেখো 2 12, 2-এর জোড়া হচ্ছে 12, 12 দুগুণে 24। 3-এর জোড়া হচ্ছে 8, দেখো এদিকে 3 এদিকে 8, দেখো জোড়া। 3-এর জোড়া হচ্ছে 8, 3 8 24, আবার এদিক দিয়েও গুণ করলে 8 3 8 24। 4-এর দেখো 4 6 24, আবার 6 4 24, তার মানে প্রত্যেকটা দেখো গুণনীয়কের একটি করে জোড়া থাকে, যেই জোড়ার গুণফল হচ্ছে সেই সংখ্যাটা, অর্থাৎ আসছে 24, তাই তো? এতক্ষণ আমরা একটি সংখ্যা নিয়ে তার গুণনীয়কগুলি বা উৎপাদকগুলি বার করেছি। এবারে আমরা দুটি সংখ্যা নিয়ে কাজ করি, দুটো সংখ্যার গুণনীয়ক বার করার চেষ্টা করি এবং তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করব। এই সম্পর্কিত সমস্যা কীরকম হতে পারে? ধরো যদি তোমাকে 12টি লজেন্স এবং 18টি বিস্কুট সমান ভাগে প্লেটে সাজাতে বলা হয়। কটা? 12টি লজেন্স আছে আর 18টি বিস্কুট আছে। প্লেটে এমনভাবে সাজাতে হবে যে প্রতিটি প্লেটে সমান সংখ্যক লজেন্স এবং বিস্কুট থাকবে। অথবা যদি সমস্যার ভাষা এরকম হয় যে তোমাদের ক্লাসে 12 জন মেয়ে এবং 18 জন ছেলে আছে, সকলকে সমানভাবে প্রতিটি লাইনে দাঁড় করানোর জন্য, তার মানে কি প্রতিটি লাইনে যতগুলো মেয়ে থাকবে এবং ছেলে থাকবে, প্রত্যেকটা লাইনে ততগুলোই মেয়ে থাকবে ততগুলোই ছেলে থাকবে, এইভাবে দাঁড় করাতে হবে। তাহলে কিভাবে কতগুলো লাইনে এইভাবে তুমি সাজাতে পারবে। অথবা যদি বলা হয় যে 12 জন ছাত্রী বা 18 জন ছাত্রকে তোমরা কতগুলো ক্লাস ঘরে সমানভাবে তোমরা ভাগ করে বসাতে পারবে। এই সবগুলোই সমস্যার সমাধান হলো এই 12 আর 18, এই দুটোর প্রথম আমরা গুণনীয়ক বার করে ফেলতে হবে বা উৎপাদক বার করে ফেলতে হবে। 12র উৎপাদক আমরা শিখে গেছি। 12র গুণনীয়কগুলো কী কী? 1 2 দিয়ে যাবে, তারপরে 2 3 দিয়ে যাচ্ছে 3, 4 দিয়ে ভাগ যাচ্ছে 4, 5 দিয়ে যাচ্ছে না, রাইট দিইনি, 6 দিয়ে ভাগ যাচ্ছে তাই 6, 7 দিয়ে যাচ্ছে না, 8 দিয়ে যাচ্ছে না, 9 দিয়ে ভাগ যাচ্ছে না 12কে, 10 দিয়ে যাচ্ছে না, 11 দিয়ে যাচ্ছে না, আবার 12 দিয়ে যাচ্ছে। তার মানে 12র গুণনীয়ক হলো 1 2 3 4 6 এবং 12, তাই তো? এবারে 18র গুণনীয়ক দেখি। 18র গুণনীয়ক কি? 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে 3 6 18, 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে যাচ্ছে 3 6 18,
7 দিয়ে ভাগ যায় না, 8 দিয়ে 18কে ভাগ যাচ্ছে না, 9 দিয়ে ভাগ যাচ্ছে না, 9 দুগুণে 18, আবার 10 দিয়ে যাচ্ছে না, 11 দিয়ে যাচ্ছে না, 12 দিয়ে যাচ্ছে না, 13 দিয়ে যাচ্ছে না, 14 দিয়ে যাচ্ছে না, 15 দিয়ে যাচ্ছে না, 16 দিয়ে 17 দিয়ে যাচ্ছে না, আবার 18 দিয়ে যাচ্ছে। তার মানে 18-র গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6, 9, 18। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে দেখো যে কোনগুলো কমন গুণনীয়ক, মানে 12-র মধ্যেও আছে আবার 18-র মধ্যেও আছে। এরকম যদি গুণনীয়ক আমরা খুঁজি, আমরা দেখতে পাবো 1 দুটোর মধ্যেই আছে, 2 12-রও গুণনীয়ক 18-রও গুণনীয়ক, 3 12-রও গুণনীয়ক 18-রও গুণনীয়ক, এবং 6 দেখো 12-রও গুণনীয়ক 18-রও গুণনীয়ক। তাহলে 1, 2, 3, 6 এটা এই 4টি গুণনীয়ক 12-রও গুণনীয়ক 18-রও গুণনীয়ক। তাই যেহেতু এই গুণনীয়ক 4টি 12 এবং 18 উভয় সংখ্যারই সাধারণ বা কমন গুণনীয়ক, তাই এগুলিকে বলা হয় সাধারণ গুণনীয়ক। দুটি সংখ্যার মধ্যে যে গুণনীয়কগুলো কমন বা সাধারণ, বা দুটি সংখ্যার মধ্যেই এই গুণনীয়কগুলো দেখা যায়, সেই সংখ্যাগুলো বা সেই গুণনীয়ককে বলা হয় সাধারণ গুণনীয়ক বা কমন গুণনীয়ক। এই কমন যে গুণনীয়কগুলো বেরোলো, এই কমন বা সাধারণ গুণনীয়কের মধ্যে গরিষ্ঠ মানে কি সবচেয়ে বড়, এই সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটি কোনটা, 1, 2, 3, 6-এর মধ্যে সবথেকে বড় সংখ্যা 6। এই সংখ্যাটি সেটাকেই বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়কের আগে বসে গরিষ্ঠ মানে সবচেয়ে বড়। তাহলে সাধারণ গুণনীয়কের মধ্যে যে সবথেকে বড়, তাহলে তার আগে বসবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, বা সংক্ষেপে বলা হবে গসাগু। কোনটি? এখানে হচ্ছে 6। তাহলে 6 কার কার গসাগু? 12 এবং 18 এই দুটি সংখ্যার গসাগু হলো 6। সাধারণ গুণনীয়ক কী কী? 1, 2, 3, 6, কিন্তু গসাগু হলো বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো 6। বুঝে গেল? তাহলে সাধারণ গুণনীয়কের সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 2 বা ততোধিক সংখ্যার একই গুণনীয়কগুলোকে সাধারণ গুণনীয়ক বলা হয়। 2 বা ততোধিক সংখ্যার একই গুণনীয়কগুলোকে সাধারণ গুণনীয়ক বলা হয়। যেমন এখানে 12-র সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6, 18-র সাথে, মানে 12 এবং 18 2 বা ততোধিক সংখ্যার যে একই যে গুণনীয়ক, কোনগুলো? 1, 2, 3, 6 এই সংখ্যাগুলোকেই বলা হয় এই দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক। এবারে আসি গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তার সংজ্ঞা কি বলা যেতে পারে? দেখো, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে গরিষ্ঠ বা বড় সংখ্যাটিকেই বলা হয় গসাগু। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ যে গুণনীয়ক, এই সাধারণ গুণনীয়কের মধ্যে যে গরিষ্ঠ বা বড় সেই সংখ্যাটি হচ্ছে 6। এখানে সেই সংখ্যাটি হলো গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখানে 12 আর 18 এর মধ্যে সাধারণ গুণনীয়ক, আবার বলছি 1, 2, 3, 6, তার মধ্যে গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কাকে বলা হবে? সবচেয়ে বড় সংখ্যাটিকে। এখানে হলো সেটি 6। তো এইভাবে আমরা বৃত্তাকারে এটা আমরা দেখাতে পারি দুটি সংখ্যার কীভাবে গুণনীয়কগুলো এবং সাধারণ গুণনীয়ক এই চিত্রে এঁকে দেখাতে পারি। এবার অঙ্কের প্রয়োজনে বা অঙ্কটা খুব তাড়াতাড়ি করার জন্য আমাদের কিছু শর্টকাট পদ্ধতি শিখে রাখতে হয়। সেই শর্টকাট পদ্ধতিতে আমরা গসাগু বা লসাগু নির্ণয়ের কায়দাটা দেখে নিই। কীরকম? যদি দুটি সংখ্যার গসাগু বা লসাগু বার করতে হয়, আমরা কি করব? এখানে ধরাই যাক 12 এবং 18। 12, 18 এই দুটো সংখ্যাকে আমরা মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করতে থাকি। প্রথমে 2, সব থেকে ছোটো মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করলে দেখো দুটোতেই যাচ্ছে, যে এমন সংখ্যা নিতে হবে যেটি দুটোতেই ভাগ যায়। 12কেও ভাগ যাচ্ছে, 18কেও ভাগ যাচ্ছে। 12কে ভাগ করলে 6 হলো, 18কে ভাগ করলে 9 হলো। এবার দেখো 6 আর 9, 2 দিয়ে 9কে ভাগ করা যাচ্ছে না, 6কে ভাগ করা যাচ্ছে। ফলে 2 দিয়ে আমরা ভাগ করতে পারবো না,
3 দিয়ে দুটোকেই ভাগ করা যাচ্ছে, ফলে 3 দিয়ে আমরা ভাগ করলাম, 3 দিয়ে 6কে ভাগ করলে 2 এলো, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 এলো। তাহলে এরপরে এটা 2 আর 3 কোনো সংখ্যা দিয়েই এদের আর ভাগ করা যাবে না, কারণ এরা মিনিমাম বা সবথেকে ছোট মৌলিক উৎপাদকে পরিণত হয়েছে। এবার এখান থেকে আমরা গসাগু কী করে বার করব, লসাগু কী করে বার করব। দেখো খুব সহজ পদ্ধতি। বাঁ দিকে যে ভাজক দুটো আছে কি কি দিয়ে ভাগ করেছি, প্রথমে 2 তারপর 3। এই যে ভাজক দুটোর গুণফল, এই দুটি গুণফলই হচ্ছে এই দুটি সংখ্যার গসাগু। তার মানে এখানে গুণফল কী হবে, 2 আর 3, 2 আর 3-এর গুণফল হলো 6। তাহলে 12 আর 18-র গসাগু হলো 6, যেটা আমরা আগেই চিত্রের সাহায্যে দেখে নিয়েছি। আবার এই ভাগ থেকেই আমরা লসাগুও বার করতে পারি খুব সহজে। কি করে, আমরা এই যে অ্যারো চিহ্নর মধ্য দিয়ে আমরা জাস্ট গুণ করে যাব। দেখো প্রথমে 2, তারপর 3, তারপর 2, তারপর 3। দেখো 2 3 2 3, এই 4টে সংখ্যা গুণ করলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 3 12 36। তার মানে 36 হলো 12 আর 18-র লসাগু। তাহলে একই পদ্ধতিতে আমরা দুটো সংখ্যার গসাগু বা লসাগু খুব সহজে চট করে বার করে নিতে শিখে গেলাম। দ্বিতীয় পদ্ধতি, ধরো কোনো যখন আমরা গসাগু বার করব, গসাগুর আরেকটি শর্টকাট পদ্ধতি হচ্ছে একটি সংখ্যা দিয়ে আরেকটি সংখ্যাকে ভাগ করব। এখানে 12 আর 18 ছোট সংখ্যা দিয়ে সবসময় বড় সংখ্যাকে ভাগ করতে হয়, তাহলে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করলাম। তাহলে 12 দিয়ে 18কে ভাগ করলে 12কে 12, 6 এখানে ভাগ শেষ হলো। এবারে আমরা এই 6 দিয়ে আবার এই ভাজকটিকে 12কে ভাগ করব। দেখো 6 দিয়ে 12টিকে ভাগ করা হলো, 6 দিয়ে 12কে ভাগ করলে 6 দুগুণে 12, তাহলে কোনো ভাগশেষ থাকলো না। এইখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে সর্বশেষ যে ভাগশেষ এই ভাজক, সেই ভাজকটি হলো এই দুটি সংখ্যার গসাগু। তার মানে 12 আর 18, এই 12 দিয়ে 18কে ভাগ করা হয়েছে এবং সর্বশেষ ভাজক হচ্ছে 6, যেটা দিয়ে লাস্টে আমাদের কোনো ভাগশেষ থাকছে না, সেই ভাজকটি হলো 12 আর 18-র গসাগু, সেটা হলো এখানে 6। তাহলে খুব সহজেই দুটো পদ্ধতিতেই খুব সহজেই খুব শর্টকাট পদ্ধতিতে আমরা দুটো সংখ্যার বা 2 বা ততোধিক সংখ্যার আমরা গসাগু বার করতে পারি। পরের উদাহরণটা তোমাদের বোঝার জন্য, আরেকটু বোঝার জন্য আমি এখানে 3টে সংখ্যা ব্যবহার করেছি। দেখো 56, 28 আর 42, এই 3টে সংখ্যার আমি এখানে গসাগু আর লসাগু বার করে দেখি এসো কি করব। প্রথমে 3টে সংখ্যাকেই দেখো আমি এখানে লিখলাম, লিখে দেখলাম প্রত্যেকটা সংখ্যাকেই 2 দিয়ে ভাগ যাচ্ছে, কারণ এর এককে আছে 6, এর এককে আছে 8, এর এককে আছে 2, তাহলে সহজেই 2 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে 2 দিয়ে ভাগ করলাম, 56কে ভাগ করলে 28 আসে, 28কে ভাগ করলে 14 আসে, 42কে ভাগ করলে 21 আসে। এবার দেখো 2 দিয়ে 21কে ভাগ করা যাচ্ছে না, ফলে আমি আর 2 দিয়ে ভাগ করতে পারবো না। 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 14কে ভাগ করা যাচ্ছে না, 28কেও ভাগ করা যাচ্ছে না, বলে 3 দিয়ে হবে না, 4 দিয়ে হচ্ছে না প্রত্যেককে, 5 দিয়ে হচ্ছে না, 6 দিয়ে হচ্ছে না, 7 দিয়ে ভাগ করা যাচ্ছে। দেখো 28কেও ভাগ করা যাচ্ছে, 14কেও ভাগ করা যাচ্ছে, 21কেও ভাগ করা যাচ্ছে। তাহলে পরের মৌলিক সংখ্যা আমরা নেব 7। তাহলে 7 দিয়ে 4 7 28, 7 দুগুণে 14, 3 7 21 ভাগ করা গেল। লাস্ট শেষে যে পড়ে রইল সেখানে কোনোটা দিয়েই আর কোনো সংখ্যা দিয়ে 3টে সংখ্যাকে ভাগ করা যাবে না, তার ফলে আমাদের এখানেই অঙ্কটা শেষ করতে হলো, ভাগের প্রসেসটা শেষ করতে হলো। এবার আমরা কি করব, আমরা গসাগু, আগেই বলেছি আমরা গসাগু কি করেছি, আমরা ভাজকগুলোর গুণফল করেছি। এখানে ভাজক কি আছে, 2 আর 7, আগে ছিল 2 আর 3 6 করেছিলাম, এখানে 2 আর 7 আছে, তাহলে 7 দুগুণে 14। তাহলে এই 14 হয়ে গেল এই 3টে সংখ্যার গসাগু। খুব সহজ পদ্ধতিতে 14 হয়ে গেল এই 3টে সংখ্যার গসাগু। এই 3টে লাইনেই অঙ্কটা শেষ। লসাগু কী করব, সেই যেরকমভাবে আমরা অ্যারো চিহ্ন করেছিলাম এরকম অ্যারো চিহ্ন দিয়ে এখানে প্রত্যেকটা সংখ্যার গুণফল নেব। 2 গুণ 7 গুণ 4 গুণ 2 গুণ 3, প্রত্যেকটা সংখ্যার গুণফল নিয়ে দেখা গেল 336, অর্থাৎ 336 হলো এই 3টি সংখ্যার লসাগু। তাহলে গসাগু লসাগু একই প্রসেস দিয়ে হয়ে গেল। আর ভাগ প্রসেসে যে আমরা গসাগু ব্যবহার করি সেটাও আমি তোমাদের দেখিয়ে দিই কী করে বার করা যাচ্ছে। যে কোনো সংখ্যা, 28 যেহেতু ছোটো, 56কে আমি 28 দিয়ে ভাগ করলাম,
28 দিয়ে 56কে ভাগ করলে 28 দুগুণে 56, ভাগশেষ 0, তার মানে 28 হয়ে গেল। এই দুটো সংখ্যার 28 আর 56র গসাগু হলো 28। এইবারে এই 28 দিয়েই পরের সংখ্যাটাকে ভাগ করছি। দেখো 28 দিয়ে পরের সংখ্যা হচ্ছে 42, 42কে ভাগ করলাম, 42 28কে 28, 14 ভাগশেষ রইল। এবার 14 দিয়ে আবার 28কে ভাগ করলাম, 14 দুগুণে 28, তাহলে এখানে ভাগশেষ নীল, তার মানে ভাগশেষ সর্বশেষ যে ভাগশেষ নীল হলো তার আগে যে ভাজক ছিল সেই ভাজকটি কি 14, তার মানে 14 হলো এই তিনটি সংখ্যার গসাগু, যেটা 56, 28, 42 এই তিনটে সংখ্যার গসাগু হলো 14, যেটা আমরা এই ভাগ প্রসেসেও কিন্তু আগেই পেয়েছি। এইভাবে খুব সহজে, খুব শর্টকাট পদ্ধতিতে আমরা যে কোনো 2 বা ততোধিক সংখ্যার গসাগু অথবা লসাগু আমরা বের করে ফেলতে পারি।